ফ্রিকশন। তো ফ্রিকশনে আমরা পড়ব যে ডাইরেকশন অফ ফ্রিকশন কখন কোন দিকে কোন সিচুয়েশনে কিভাবে ডিসাইড করতে হয়, ঠিক আছে। ডাইরেকশন অফ ফ্রিকশনের উপর আমরা কথা বলবো যে কখন কোন সিচুয়েশনে ফ্রিকশন ফোর্স কিভাবে ডিসাইড করতে হয়। কারণ আমরা বেসিক কনসেপ্ট কি জানি অ্যাবাউট ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স acts to oppose the relative separation, তাই না। আমরা ফ্রিকশন ফোর্স সম্বন্ধে এটা জানি যে টেন্ডেন্সি অফ ফ্রিকশন ফোর্সটা কি, দিস ইজ সামথিং which acts to oppose the relative separation। তার মানে রিলেটিভ সেপারেশনটিকে কাউন্টারব্যালেন্স করাই হলো ফ্রিকশন ফোর্সের আসল কাজ। এবার আমরা বেসড অন দিস কনসেপ্ট আমরা ডিফারেন্ট সিচুয়েশনে দেখব যে কিভাবে আমরা ফ্রিকশন ফোর্স ডিসাইড করতে পারি। ফর এক্সাম্পল একদম একটা সিম্পল মেকানিজম থেকে, যে যখন একটা সিঙ্গেল ব্লক রয়েছে রেস্টিং অন আ হরিজন্টাল সারফেস, ঠিক আছে। এটা ধরো একটা রাফ সারফেস যেখানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দিয়েছে মিউ। আমি যদি F ফোর্স দিয়ে, if I apply force F on the mass in the rightward direction এ যদি F force apply করি তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম ওয়াইজ এর weight mg vertically downward, normal contact force upward, এই সারফেসে ফ্রিকশন ফোর্স অ্যাক্ট করবে μn ব্যাকওয়ার্ড, তাই না। তার মানে হচ্ছে কি যখনই F ফোর্স এর জন্য যখনই আমরা F ফোর্স লাগালাম M মাসটার উপর, M মাসটার মধ্যে কি হবে টেন্ডেন্সি অফ মোশনটা কোন দিকে আসবে, রাইটওয়ার্ড ইন ডাইরেকশন, তাই তো। তাহলে যেই টেন্ডেন্সি অফ মোশনটা রাইটওয়ার্ড ইন ডাইরেকশন হবে, ইমিডিয়েটলি ফ্রিকশন ফোর্স সেই টেন্ডেন্সিটাকে অপোজ করবে। ফ্রিকশন ফোর্স অন দ্য মাসটার উপর ফ্রিকশন ফোর্স কার জন্য, বাই দ্য রাফ সারফেস, বাই দ্য গ্রাউন্ড, যে সারফেসের উপর এম মাসটাকে আমরা এখানে রেখেছি, যে সারফেসের উপর এম মাসকে রেখে সেটাকে পুল করা হচ্ছে বাই দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স এফ, ঠিক আছে। তার মানে হলো এখানে if ক্যাপিটাল F লেস দেন মিউ n, এই যে অ্যাপ্লাইড ফোর্স আমরা লাগালাম সেটা যদি মিউ n এর থেকে বেশি হয় then motion will be possible with acceleration। কারণ তখন সিস্টেমটার মধ্যে নেট ফোর্স কথাটা অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে, তাই না। অ্যাপ্লাইড ফোর্স যদি ফ্রিকশনাল ফোর্সের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে তখন নেট ফোর্স কথাটা অ্যাপ্লিকেবল হচ্ছে। আর সেই নেট ফোর্সটার জন্য আমরা লিখতে পারি অ্যাপ্লাইড ফোর্স মাইনাস মিউ n টা এখানে অপোজিং ফোর্স, তাই না। মিউ n টা অপোজিং ফোর্স, তাহলে অ্যাপ্লাইড ফোর্স মাইনাস মিউ n that will be equal to m into a, ঠিক আছে। যেখানে আমরা এটাকে ফার্দার লিখতে পারি f minus mu mg that is equal to m into a। কিভাবে লিখতে পারলাম, কারণ আমরা জানি যে নরমাল রিঅ্যাকশনটাই এখানে mg, নরমাল রিঅ্যাকশনটাই mg ইকুয়াল, বডিটা তো ভার্টিক্যালি মুভ করছে না, হ্যাঁ বডিটা ভার্টিক্যালি মুভ করছে না, তো যেহেতু ভার্টিক্যাল ডিরেকশনে উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তার মানে ভার্টিক্যাল ফোর্সেস গুলো ব্যালেন্সিং, হ্যাঁ। সিন্স n is equal to mg, তাহলে n যদি mg এর ইকুয়াল হয় তাহলে ফ্রিকশন ফোর্স হবে mu n মানে mu mg, তাহলে favorable to motion the applied force, opposing to the motion the friction force, তাহলে applied force frictional force এর থেকে বেশি হতে হবে, এটা একটা কন্ডিশন। but if f is less than equal to mu n, f টা যদি less than equal to mu n হয় then there will be no motion, and the mass is known
at rest. Mass is known at rest, or static state. We can say we cannot call it is always a limiting equilibrium. So limiting equilibrium direct কথাটা লেখা applicable হবে না. Limiting equilibrium তখন হবে যদি applied force টা equal to mu n হয়. যদি applied force mu n এর থেকে কম হয় তাহলে ওটা রেস্টে থাকবে, কিন্তু লিমিটিং ইকুইলিব্রিয়াম বলতে পারবো না। সেই আমরা এটাকে জাস্ট লিখতে পারি the mass is at rest, বডিটা মুভ করবে না, এতটা আমরা কনফার্ম করতে পারি, তাই না? যে অ্যাপ্লাইড ফোর্সের থেকে যদি ফ্রিকশন ফোর্সটা বেশি হয়, তার মানে হচ্ছে যে ফ্রিকশন ফোর্স ইজ নট অ্যালাউইং দ্য বডি টু মুভ রিলেটিভ টু দ্য সারফেস due to a certain applied force which is even less than the force of opposition, that is friction. Clear হচ্ছে ব্যাপারটা? এটা হচ্ছে যে how to decide the friction force and how can it play its role, কি রোল প্লে করবে in the case of allowing the motion of a body. কোন বডিটা যেটার উপর ফোর্স অ্যাক্ট করছে সেই বডিটার মোশন হবে কি হবে না, ঠিক আছে? কত ফোর্স লাগলে মোশন সম্ভব, কত ফোর্স লাগলে মোশন হবে না, সেটা আমরা ডিসাইড করতে পারবো বাই কম্পেয়ারিং ম্যাগনিটিউড অ্যাপ্লাইড ফোর্স এন্ড দ্য লিমিটিং ফ্রিকশন অফ দ্য ব্লক, ঠিক আছে? বিকজ অফ দ্য রাফ সারফেস অফ কন্টাক্ট উইথ গ্রাউন্ড। গ্রাউন্ডের সাথে তার যে রাফনেস থাকবে সেই রাফনেসের উপর বেস করে যে লিমিটিং ফ্রিকশন ফোর্সটা হবে সেটাকে আর এফকে আমরা কম্পেয়ার করে বলতে পারবো যে ব্লকটা আদৌ মুভ করবে কি করবে না, ঠিক আছে? এটা গেল সিঙ্গেল ব্লক অ্যারেঞ্জমেন্ট। এবার আমরা যদি টু ব্লক অ্যারেঞ্জমেন্টকে দেখি, তাহলে টু ব্লক অ্যারেঞ্জমেন্টে এটা একটা ব্লক, তার উপর এটা আরেকটা ব্লক, ধরো এদের এই মাসটা m1 একটা m2, গ্রাউন্ড আর m1 এর মধ্যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন mu1, এই সারফেসে ধরো কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন mu2, ঠিক আছে? এবার ধরো ক্যাপিটাল এ দ্যাট m1 ব্লকটাকে, বিগার ব্লকটাকে বা নিচের পজিশনে থাকা ব্লকটাকে ধরো একটা অ্যাপ্লাইড ফোর্স দেওয়া হলো যাতে কিনা ওটা রাইটওয়ার্ড মুভ করতে পারে, বুঝতে পারছো? ক্যাপিটাল এফ লাগার ফোর্স অ্যাপ্লাই করা হলো কার উপর? m1 এর উপর। তাহলে এখানে m1 এর দুটো সারফেস, একটা গ্রাউন্ডের সাথে আর একটা m2 এর সাথে, দুটোই রাফ সারফেস, আবার উল্টো দিকে, তার মানে দুটো সারফেসেই ফ্রিকশন ফোর্স হবে। আবার m2 এর জন্য যদি দেখি তাহলে m2 এর একটাই রাফ সারফেস অফ কন্টাক্ট, দ্যাট ইজ উইথ m1, তার মানে m2 টার উপরও ফ্রিকশন ফোর্স কাজ করবে। তো সবার আগে এখানে দুটো ব্লক আছে, কার ডিসকাশন প্রথম করব, মানে সেটা একটা প্রায়োরিটি হওয়া উচিত। প্রায়োরিটিটা কি? প্রায়োরিটিটা হচ্ছে এই দুটো ব্লকের মধ্যে, এই দুটো গিভেন ব্লকের মধ্যে যার মধ্যে মোশনটা প্রথমে শুরু হওয়ার চান্সেস হবে, ঠিক আছে? যদি m1 এর মোশন শুরু হয় প্রথমে, দেন m2, তাহলে m1 এর ফ্রি বডি ডায়াগ্রাম বা m1 এর উপর পসিবিলিটি অফ ফ্রিকশন ফোর্স প্রথমে ডিসাইড করব, বা উল্টোটা যদি m2 এর মোশনটা প্রথমে এক্সিস্ট করে দেন m1, তাহলে আমরা m2 এর ফ্রি বডি ডায়াগ্রাম মানে m2 এর উপর ফ্রিকশন ফোর্সটা প্রথমে ডিসাইড করব। তাহলে কি দাঁড়ালো যে ইন কেস অফ মাল্টিপল ব্লক অ্যারেঞ্জমেন্ট where they are in contact such that frictional force available at each and every surface of contact, then we should take the priority basis of deciding friction force, and that will be done based on the mechanism that which one is developing the state of motion or tendency of motion earlier. দুজনের মধ্যে কার মধ্যে টেন্ডেন্সি অফ মোশন প্রথমে দেখতে পাওয়া যাবে সেইটা হিসেবে ডিসাইড করব যে তার ফ্রি বডি ডায়াগ্রামটাই আগে করতে হবে। তাহলে পরিষ্কার এখানে m1 আর m2 এর মধ্যে m1 টার উপর ফোর্স লাগানো হচ্ছে, তাহলে যদি মুভ করার টেন্ডেন্সি তৈরি হয় তাহলে সেটা কোথায় হবে? ডেফিনেটলি অন m1। m1 এর উপরই প্রথম মোশনটা ডেভেলপ করবে, দেন m2। তাহলে স্টেপ 1 এখানে আমার হবে, স্টেপ 1 টা হবে যে ডিসাইড ফ্রিকশন ফোর্সেস অন m1 ফার্স্ট। m1 এর উপর ফ্রিকশন ফোর্সটা আগে ডিসাইড করব, দেন m2। কেন? তার কারণ হচ্ছে এই দুজনের মধ্যে m1 কে এক্সটারনালি পুল করা হচ্ছে F ফোর্স দিয়ে, তাহলে প্রথম মুভমেন্ট এই দুটোর মধ্যে কার মধ্যে আসার কথা? m1 এর মধ্যে। তাহলে এখানে হবে যে
step 1, FBD of M1 will be discussed before M2. FBD of M1 will be discussed before M2. এটা করার হওয়ার কারণ কি? কারণ M1 টাকে ডিস্টার্ব করা হয়েছে externally by pulling it with an external force. তাহলে it is M1 that needs to keep changing its position. তাহলে M1 এর প্রথমে চেঞ্জ অফ পজিশন হবে, কারণ M1 এর উপর এই ফোর্সটা ছাড়া তার ইনিশিয়ালি কোনো ফোর্স নেই। ফ্রিকশন ফোর্সটা কখন জেনারেট হয়? যখন টেন্ডেন্সি অফ সেপারেশন তৈরি হবে তখন। এমন তো নেই রাফ সারফেসে থাকলেই প্রথম থেকেই ফ্রিকশন ফোর্স अवेलेबल থাকবে না। ফ্রিকশন তখনই ডেভেলপ হয় যখন টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন বা রিলেটিভ সেপারেশন হবে। তাহলে যে M1 এর উপর ফোর্স লাগাচ্ছি, তাহলে M1 এর FBD টা প্রথমে করতে হবে, দেন M2। তো সেটা যদি করি তার মানে অ্যাপ্লাইড ফোর্স অন M1 রাইটওয়ার্ড, তাহলে M1 যদি ডান দিকে মুভ করে ডিউ টু দিস অ্যাপ্লাইড ফোর্স, then there will be two surfaces of contact of M1 where we can see the friction force. একটা হচ্ছে M1 এর ডান দিকে সরা, মানে হচ্ছে M1 is moving rightward with respect to the body kept above it, that is M1 M2 respective M1 ডান দিকে যাচ্ছে, আর গ্রাউন্ড তো স্ট্যাটিক সারফেস আনমুভড সারফেস তার রেসপেক্টে ডেফিনেটলি ডান দিকে যাচ্ছে। তার মানে this rightward motion of M1 is appearing with respect to both contacts, ground as well as that of M2। বুঝতে পারছো? তাহলে কি হবে, গ্রাউন্ড আর M2 দুজনেই সেই মোশনটাকে আটকানোর জন্য কি করবে? ফ্রিকশন ফোর্স এক্সার্ট করবে। both ground and M2 would like to resist the motion of M1। যেই যে মুহূর্তে M1 কে ফোর্স দিয়ে পুল করা হচ্ছে, M1 will develop a tendency to move relatively rightward, আর M1 এর টেন্ডেন্সি রিলেটিভলি রাইটওয়ার্ড হওয়ার মানে হলো M1 এর বটম সারফেসে বাই দ্য ফিক্সড গ্রাউন্ড, কারণ গ্রাউন্ড আর M1 এর মধ্যে কন্টাক্ট আছে, আর M1 এর উপরের সারফেসে যেখানে M2 এর সাথে কন্টাক্ট আছে, দুটোই একসাথে ফ্রিকশন ফোর্স এক্সার্ট করবে। তার মানে F1 plus F2 will be F1 plus F2 will be the net frictional force on কত? on M1। তার মানে এখানে আমরা লিখতে পারি therefore we can write down F1 মানেটা হবে এই সারফেসের নরমাল রিঅ্যাকশন আর mu1, আর F2 টা হবে উপরের সারফেসের নরমাল রিঅ্যাকশন এন্ড F2। তো এই সারফেসে M2 ধরে নিলাম, M1 এর উপরের সারফেসে যে কন্টাক্ট ফোর্সটা হবে সেটা ধরে নিলাম M2 ডাউনওয়ার্ড বাই M2, और वाइस वर्सा M1 টাও M2 কে নরমাল রিঅ্যাকশন আর নরমাল কন্টাক্ট ফোর্স M2 এক্সার্ট করবে। তাহলে এখানে F1 plus F2 মানে হয়ে গেল mu1 N1 plus mu2 N2, mu1 N1 plus mu2 N2 এটা হলো টোটাল অপোজিং ফোর্স। ঠিক আছে, এবার যদি ধরো এই দুটো সারফেস রাফ হওয়া সত্ত্বেও যদি অ্যাপ্লাইড ফোর্স F যেটা অ্যাপ্লাই করলাম ওটা যদি M1 কে মুভ করায় আন্ডার দ্য পারমিসিবল অ্যাক্সেলারেশন, তাহলে সেই F টার ভ্যালু এটার ক্যালকুলেটেড ভ্যালু থেকে বেশি হতে হবে। এটা সেক্ষেত্রে এটার একটা অ্যাক্সেলারেশন A1 নেওয়া যেতে পারে, তাই না? এটা যদি A1 অ্যাক্সেলারেশনে মুভ করছে তাহলে we can write down F minus F1 minus F2 that is equal to M1 into A1 ধরো। ঠিক আছে, যদি এরকম হলো যে অ্যাপ্লাইড ফোর্সটা এটা কখন হবে, এটা কখন হবে when applied force itself greater than the sum of two opposing forces F1 plus F2। F1 plus F2 যে কালেকটিভ ফোর্স, ঠিক আছে, সেই কালেকটিভ অপোজিং ফোর্সের থেকেও
অ্যাপ্লাইড ফোর্সটা বেশি, তখন আমরা কি করব, m1টাকে একটা নিজস্ব অ্যাক্সেলারেশনে যেতে দেখব। ঠিক আছে, এবার হচ্ছে যে যদি এই সিচুয়েশনটায় m1-এর নিজস্ব একটা মোশন দেখতে পাওয়া যায়, তাহলে তার করসপন্ডিং এফেক্ট এফেক্টটা অন m2-তে কী হবে দেখো, m2-তে হয়ে যাবে, তখন m2টায় হয়ে যাবে ফ্রিকশন ফোর্স F2 উইল বি ফরওয়ার্ড। ঠিক আছে, ফ্রিকশন ফোর্স F2টা হয়ে যাবে ফরওয়ার্ড। তার মানে হলো যে যেহেতু F2টা বাই m2, এখানে যখন m1-এর উপর F2টাকে দেখানো হয়েছিল ইন দ্য লেফটওয়ার্ড ডিরেকশন, তখন এই F2টার মানে ছিল ইট ইজ দ্য ফোর্স অন m1 বাই m2। তাহলে ভাইস ভার্সা করসপন্ডিংলি বাই m1 অন m2 ওটা ফরওয়ার্ড হবে, কারণ দুটো ব্লকের মধ্যে কমন সারফেসে ফ্রিকশন ফোর্স সেম হবে, অপোজিট ইন ডাইরেকশন। যে ভ্যালুটা অন m1 পেছনে দিয়ে কাজ করছে, সেই ভ্যালুটাই অন m2 নিচের সারফেসে সামনে দিয়ে কাজ করবে, অ্যান্ড দ্যাট উইল ব্রিং সাম অ্যাক্সেলারেশন a2 দো ওয়েট ইজ m2g, আর এখানে কন্ট্যাক্ট ফোর্স ধরে নিলাম n2। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে F2 alone is giving acceleration a2, that is mu2 into n2, that is m2g, তাই না? F2 এর ভ্যালুটা কত হবে, mu2 ইন্টু নর্মাল রিয়াকশন, তাহলে এই সারফেসের নর্মাল রিয়াকশনটা কত হচ্ছে, হ্যাঁ m2g, তাহলে mu2 m2g উইল বি ইকুয়াল টু m2 ইন্টু a2। সেক্ষেত্রে আমরা m2 ক্যান্সেল করে we can say the acceleration of a2 is mu2g, এইটা হবে অ্যাবসলিউট অ্যাক্সেলারেশন। তাহলে আমরা দুটোর অ্যাবসলিউট অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম। ঠিক আছে, m1-এর আর m2-র আলাদা আলাদা অ্যাবসলিউট অ্যাক্সেলারেশন হলো, এবং তার জন্য কন্ডিশনটা কী হতে হবে, এই যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন, যে যেহেতু অ্যাপ্লাইড ফোর্সটা আমরা কোথায় অ্যাপ্লাই করেছিলাম, m1টায়, সেই জন্য m1-এর ওপর যে দুটো অপোজিং ফ্রিকশনাল ফোর্স হবে, সেই দুটো ফ্রিকশনাল ফোর্সের যে কালেকটিভ ভ্যালু তার থেকে ক্যাপিটাল Fটাকে বেশি হতে হবে, তবে গিয়ে আমরা দুটো ব্লকের কি অ্যাবসলিউট অ্যাক্সেলারেশন দেখতে পাবো। এটা গেল এই সিচুয়েশনের কেস 1। ঠিক আছে, এইটারই কেস 2 যদি আমরা ডিসকাস করি, সিচুয়েশন মানে এই সেকেন্ড পসিবিলিটিটা, তার কেস 2 সেকেন্ড পসিবিলিটি মানে যেখানে দুটো ব্লক রয়েছে, নিচের ব্লকটাকে ফোর্স এক্সার্ট করছি প্রোভাইডেড এই দুটো সারফেস রাফ সারফেস। এবার বলছে যে যদি আমার অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালুটা ইকুয়াল টু F1 প্লাস F2 হয়, যখন আমি m1টায় ফোর্স লাগিয়েছিলাম সেই জায়গায় m1-এর ওপর অ্যাপ্লাইড ফোর্সটা ছিল ক্যাপিটাল F, আর অপোজিং ফোর্সটা ছিল F1 অ্যান্ড F2। তো ফার্স্ট কেসে অ্যাপ্লাইড ফোর্সটা F1 F2 থেকে বেশি হয়েছিল, সেজন্য রিয়েল মোশন পসিবল হলো অন বোথ m1 অ্যান্ড m2। এবার হচ্ছে F যদি F1 প্লাস F2-র মানে অপোজিং যে দুটো ফোর্স হবে m1-এর তার ইকুয়াল হয়ে যায় অ্যাপ্লাইড ফোর্সটা, তার মানে দেন m1 cannot move as a separate body, rather in this case m1 will appear static with respect to m2, বুঝতে পেরেছি, m2-র রেসপেক্টে, কারণ দ্বিতীয়টা তো আনমুভড সারফেস, একদিকের কন্ট্যাক্টটা গ্রাউন্ডের সাথে সেটা তো গ্রাউন্ড আনমুভ, আর দ্বিতীয় দিকে সারফেস অফ কন্ট্যাক্ট m2-র সাথে, যে m2টা প্রাইমারিলি m1-এর সাথে একই সাথে মুভ করছিল। তার মানে এখানে যখন আমরা অ্যাপ্লাইড ফোর্সটা লাগালাম অ্যাট দ্য নিউমেরিক্যাল ভ্যালু, যেটা কিনা F1 প্লাস F2 ইকুয়াল হয়ে যায়, তখন কী হবে,
তখন M1 এর ওপর লিমিটিং ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাপ্লিকেবল, ঠিক আছে। সেক্ষেত্রে M1 M2-র রেসপেক্টে রিলেটিভলি সরে যেতে পারছে না। একটা মাস আরেকটা মাসের রেসপেক্টে রিলেটিভলি তখনই সরতে পারে প্রোভাইডেড যদি তার সেপারেটিং টেন্ডেন্সিটা তার ওপর কাজ করছে যে ফ্রিকশন ফোর্স তার থেকে যদি বেশি হয়। যেমন এর আগেরটায় ছিল যে ফ্রিকশন ফোর্সটা M2-তে রাইট সাইড লাগছিল, তার কারণ যে ফ্রিকশন ফোর্সটা M1-এ নিয়েছিলাম সেই ফ্রিকশন ফোর্স দুটো মিলেও অ্যাপ্লাইড ফোর্সকে কাউন্টার ব্যালেন্স করতে পারছিল না, রাদার কম ছিল। কিন্তু এখন দুটো ফ্রিকশন ফোর্স মিলে অ্যাপ্লাইড ফোর্সের ইকুয়াল, তার মানে এখানে লিমিটিং ইকুইলিব্রিয়াম চলে আসছে অন M1, লিমিটিং ইকুইলিব্রিয়াম চলে আসছে অন M1। তার মানে হলো M1-এর যদি লিমিটিং ইকুইলিব্রিয়াম আছে তার মানে M1 ক্যানট মুভ উইথ রেসপেক্ট টু দ্য সারফেসেস অফ কন্ট্যাক্ট। তাহলে M1-এর সারফেস কার সাথে আছে? গ্রাউন্ড অ্যাজ ওয়েল এজ দ্যাট অফ M2। তার মানে M1 M2 রেসপেক্টে রিলেটিভলি মুভ করতে পারবে না। বুঝতে পারছো? যখনই আমাদের অ্যাপ্লাইড ফোর্স ফ্রিকশন ফোর্সের ইকুয়াল হবে দেন M1 ক্যানট মুভ as a separate body, rather in this case M1 will appear static। তার মানে দুজনের মধ্যে রিলেটিভ মোশন হবে না। This implies that there will be no relative motion there will be no relative motion between M1 and M2। M1 আর M2 এর মধ্যে রিলেটিভ মোশন হবে না। তাহলে যদি M1 আর M2 এর মধ্যে রিলেটিভ মোশন না হয় দেন we can say, যদি রিলেটিভ মোশন না হয় then we can say M2 appears to be static there will be no relative motion between M1 and M2, then we can say M2 appears to be static relative to M1। M2 appears to be static relative to M1। M2 যদি স্ট্যাটিক হয় with respect to M1 তার মানে কি দাঁড়াচ্ছে যে they are moving combinedly। This implies that they are moving combinedly বুঝতে পেরেছ? এবার তাহলে বলো যে কম্বাইন্ডলি মুভ করার জন্য ফোর্সের ভ্যালুটা কত হতে হবে? এক্স্যাক্ট ভ্যালু অফ ফোর্স কত হতে হবে? যেখানে আমরা আর্গুমেন্ট করছি যে ক্যাপিটাল এফটা F1 প্লাস F2 ইকুয়াল, অপোজিং ফোর্সগুলো অ্যাপ্লাইড ফোর্সের ইকুয়াল হবে। সেখানে যে বডিটা যেমন এখানে M1 এর ওপর অ্যাপ্লাইড ফোর্স আর অপোজিং ফোর্স মানে ফ্রিকশন ফোর্সগুলো ইকুয়াল আছে, তার ফলে M1 ক্যানট মুভ, সেটাই লিখেছি M1 will appear static with respect to M2। তাহলে M1 M2 এর ওপর স্ট্যাটিক থাকছে, then there will be no relative motion between M1 and M2, then we can say M2 appears to be static। বুঝতে পারছো? স্ট্যাটিক রিলেটিভ টু M1। তার মানে যদি M2টা M1 এর সাথে ধরে নিই, ধরো চিপকে রয়েছে, যেহেতু M1 একা মুভ করতে পারছে না, মুভ করলেও ওকে M2কে নিয়ে মুভ করতে হবে, তাহলে কন্ডিশনটা কী হবে? তাহলে তো M1 আর M2-র মধ্যে রিলেটিভ মোশন হচ্ছে না, দে আর মুভিং কম্বাইন্ডলি। দেয়ারফর উই ক্যান রাইট ডাউন যখন এরা কম্বাইন্ডলি মুভ করবে তখনই পুরো অ্যারেঞ্জমেন্টটাকে তুমি এইভাবে একটা সিঙ্গেল ব্লক ভেবে নাও এটা একটা সিঙ্গেল ব্লক M1 প্লাস M2, কারণ এদের দুজনের মধ্যে আর রিলেটিভ সেপারেশন হচ্ছে না। তার মানে যে ফ্রিকশন ফোর্সটা দুজনের মধ্যে অ্যাপ্লিকেবল কমন সারফেসে, এই সারফেসটায় যেখানে M2, হ্যাঁ, এই যে কমন সারফেসটা এখানে ফ্রিকশন ফোর্স ইকুয়াল বাট দুটো অপোজিট ইন ডাইরেকশন, একটা M1 এর জন্য একটা M2 এর জন্য। তো দুটো যদি কম্বাইন্ডলি মুভ করে তাহলে এই সারফেসের ফ্রিকশন ফোর্সটা অ্যাপিয়ারই করবে না। তাহলে কনসেপ্টটা হয়ে যাবে শুধু এটা F আর এইটা হয়ে যাবে F1। বুঝতে পেরেছ?
তখন কম্বাইন্ড মোশন, তাহলে আমরা লিখতে পারি ফর কম্বাইন্ড মোশন একটাই ফ্রিকশন ফোর্স কাজ করবে, কারণ এখানে তার M1 M2 থেকে সেপারেট হয়ে আলাদাভাবে মুভ করছে না, বুঝতে পারছো? এখানে M2 M1 এর থেকে সেপারেট হয়ে আলাদাভাবে মুভ করছে না, সেই জন্য এখানে কী হবে, অ্যাপ্লাইড ফোর্স মাইনাস ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্সটা শুধু বাই দ্য গ্রাউন্ড অন দ্য সারফেস অফ M1 হবে, মানে দুটো ব্লক M1 প্লাস M2 দুটো একটা ব্লক হিসেবে বিহেভ করবে, তার ফলে এই সারফেসে M1 আর M2 কমন সারফেসে, হ্যাঁ, এই সারফেসটা এখানে ফ্রিকশন ফোর্স থাকবে না, শুধু M1 আর শুধু M2-র ওপর যে ফোর্সগুলো সেগুলো কাউন্ট হবে। তাহলে M2-র ওপর কোনো ফোর্স নেই, তাহলে হরিজন্টালি F অপোজিং ফোর্স হবে শুধু M1 F1, তো F মাইনাস F1 ক্যান বি রিটেন অ্যাজ M1 ইন্টু A, বুঝতে পেরেছো? তাহলে কম্বাইন্ড অ্যাক্সেলারেশন A ক্যান বি ফাউন্ড provided when the relative motion is absent between the blocks in contact such that they can appear as a single block though basically separable। ঠিক আছে?